বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি টেন্ডার প্রিপারেশন করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইজিপি টেন্ডারিংয়ে ডিপিএম পদ্ধতিতে কিভাবে টেন্ডার প্রিপারেশন করতে হয় তার একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। এর আগেও আমি ডিপিএম এর একটি ভিডিও ইউটিউবে দিয়েছিলাম। ওখানে আমি পুরোপুরি একদম ডিটেল ডিসকাশন করিনি। আজকে আমি একদম ডিটেল ডিসকাশন করব। বিশেষ করে কিভাবে টেন্ডার ডকুমেন্টটা প্রিপারেশন করতে হয় সেটা আমি ডিটেল ডিসকাশন করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। মূল আলোচনা শুরু করার আগে আমি একটি অনুরোধ করে রাখি, এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো পরামর্শ থাকে, আপনাদের সুচিন্তিত মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি কথা না বললে নয়, আমি মূলত আমার এই চ্যানেলটি কবিতা আবৃত্তির জন্য আমার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আমি এইখানে প্রেজেন্ট করে থাকি। কিন্তু যেহেতু প্রফেশনাল কাজের জন্য আমাকে করার প্রক্রিয়ার সাথে কিছুটা জড়িত থাকতে হয়, তাই আমি ইজিপির উপরে যেটুকু আমি শিখেছি, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এখন পর্যন্ত আমি যেটুকু শিখতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শুধুমাত্র ইজিপির ভিডিওগুলি এই চ্যানেলে দিয়ে থাকি। প্রকৃতপক্ষে আমার এই চ্যানেলটি হলো সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোকে প্রেজেন্ট করার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমি যে কথা বলেছিলাম যে ডিপিএম ইজিপিতে কিভাবে ডিপিএম এ টেন্ডার প্রিপারেশন করতে হয় সেটা দেখাবো। এই জন্য ইতিমধ্যে আমার একটা টেন্ডার আইডি ক্রিয়েট করা আছে, সেটা আমি ড্যাশবোর্ডে গিয়ে ওই কিভাবে প্রিপারেশন করতে হয়, নোটিশ করতে হয়, ডকুমেন্ট তৈরি করতে হয়, ইভালুয়েশন কমিটি করতে হয়, সেই বিষয়গুলি আমি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। প্রথমে আমি টেন্ডার নোটিশটাকে তৈরি করব। আসলে টেন্ডার নোটিশ তৈরি করার বিষয়ে অনেকগুলো ভিডিও আছে এবং ইতিমধ্যে এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং জানেন কিভাবে টেন্ডার নোটিশ তৈরি করতে হয়। আমরা ঠিক সেভাবে টেন্ডার নোটিশটা তৈরি করে নেব। নোটিশ তৈরি করার ক্ষেত্রে সব অলমোস্ট প্রায় সবগুলো একই। ওটিএম, ডিপিএম, আরএফকিউ সবগুলো নোটিশের বিষয়টা একই রকম। আমরা সেই নোটিশটা তৈরি করে নিয়েছি। তৈরি করতে পারবেন, যদি না হয় আমার অন্যান্য ভিডিওগুলো আছে, সেগুলো থেকে আপনারা নোটিশটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিতে পারেন। এখানে যদি আমি নোটিশটা তৈরি করতে যাই তাহলে অনেক বেশি সময় নেবে, এটা আপনাদের জন্য হয়তো বোরিং ফিল হইতে পারে। এজন্য আমি নোটিশটা তৈরি করলাম না, আপনারা অন্য কোনো ভিডিও থেকে নোটিশ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিতে পারেন। তো আমার বিশ্বাস আপনারা ইতিমধ্যে নিজেরাই নোটিশ তৈরি করতে পারেন, সেই জন্য আমি নোটিশে গেলাম না। তারপর ইভালুয়েশন কমিটি গঠন করব। তো নোটিশ সাবমিট হওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইভালুয়েশন কমিটি গঠন করব। ইভালুয়েশন কমিটি গঠন এবং এই কমিটির অনুমোদনের জন্য আমাদের একটা ওয়ার্কফ্লো তৈরি করতে হয়। সেই ওয়ার্কফ্লোটা আমরা তৈরি করব। তো এই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা দেখতে হবে যে ওয়ার্কফ্লো ইভালুয়েশন কমিটি অনুমোদনকারী কে হবেন। এটা শুধু এই টেন্ডারের ক্ষেত্রে না, প্রত্যেকটা টেন্ডারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইভালুয়েশন কমিটি অনুমোদন করবেন যিনি এই দরপত্রের বা এই টেন্ডারের কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি যিনি হবেন। আর্থিক থ্রেশহোল্ড অনুযায়ী যিনি এটার অনুমোদনকারী কর্তৃপক্ষ তিনি এই কমিটিটাকেও অনুমোদন করবেন। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমি
আমাদেরকে অনুসরণ করতে হবে পিপিআর 2025-এর তফসিল 2-এর 99(1) এই ধারাটি। তফসিল 2-এর 99(1) ধারায় বলা আছে কার কোন পর্যায়ের কর্মকর্তার আর্থিক ক্ষমতা কতটুকু। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই ডিপিএম ক্রয় যেন আমরা সর্বত্র ব্যবহার না করি। সাধারণত গভর্নমেন্ট মালিকানাধীন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো থেকে আমরা জিপিএম পদ্ধতিতে কেনাকাটা করতে চেষ্টা করব, আর বাইরে প্রতিষ্ঠানগুলো থেকে জিপিএম এ কেনাকাটা না করাটাই সর্বোত্তম। তো ইভ্যালুয়েশন কমিটি, আমি যেহেতু এই টেন্ডারটা আগেই প্রিপারেশন করে রেখেছিলাম, এই জন্য এখানে অনেক কিছু আমার এখানে আসবে না। আমি ইভ্যালুয়েশন কমিটি আগেই গঠন করে রেখেছি এবং যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ আমার এটা আর্থিক থ্রেশহোল্ড অনুযায়ী এই টেন্ডারটা অনুমোদনকারী হোপ নিজে। সেক্ষেত্রে আমি ইভ্যালুয়েশন কমিটি গঠন করে ওয়ার্কফ্লো করে এটা হোপের কাছ থেকে অনুমোদন নিয়ে রেখেছি। তারপরে আমার যে কাজটা করতে হবে, ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমরা যখন আরএফকিউ, ওটিএম বা আদার্স পদ্ধতিগুলোতে টেন্ডার করে থাকি তখন সেখানে টিডিএস, পিসিসি এই জায়গাগুলো আমাদের কাস্টমাইজ করে দিতে হয়। কিন্তু জিপিএম প্রকিউরমেন্টের ক্ষেত্রে PG9 নিয়ে যখন আমরা কেনাকাটা করব, এইখানে টিডিএস বা পিসিসি বলতে কিছু নেই। যেহেতু টিডিএস বা পিসিসি বলতে কিছু নেই, কিন্তু আমরা যে গুডস বা সার্ভিস প্রকিউর করব সেখানে তো আমাদের যে টেন্ডারের কাছ থেকে আমি কিনবো জিপিএম এ, অর্থাৎ আমি তো একটা প্রতিষ্ঠানের কাছেই দর চাইতেছি। এখন তার সাথে তো আমার কিছু শর্ত থাকবে, সে মালামাল কোথায় সরবরাহ করবে, কত দিনের মধ্যে সরবরাহ করবে, যে মালামাল সরবরাহ করবে তার স্পেসিফিকেশন কি হবে, তার টেস্টিং প্রসিডিউর কি হবে, ইন্সপেকশন কিভাবে হবে, পেমেন্ট কিভাবে হবে ইত্যাদি যে সামগ্রিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তো তার সাথে আমার একটা সে দর দাখিল করার আগেই এই বিষয়গুলো তার সাথে আমার ক্লিয়ার হইতে হবে। আদারওয়াইজ এটা তো সে তো আমাকে কি দর সাবমিট করবে, সে কি ধরনের পণ্য দিবে, কোথায় ডেলিভারি দিবে, সামগ্রিক বিষয় আছে। একটা দরপত্রের সাথে তো অনেক কিছু বিষয় জড়িত, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে অনেক কিছু জড়িত। এখানে ওয়ারেন্টি গ্যারান্টির পিরিয়ড আছে, আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কম দিন থাকলে সেটার প্রোডাক্ট বিল হবে একরকম, আবার আপনি যদি দীর্ঘদিনের ওয়ারেন্টি গ্যারান্টি চান সেটার প্রোডাক্ট বিল হবে আরেক রকম। তারপর আপনি সার্ভিস কিভাবে নেবেন সেটারও একটা বিষয় থাকে, যার জন্য এই সামগ্রিক বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো যদি টেন্ডারের সাথে সাথেই আমি আগ্রহী টেন্ডারকে না জানিয়ে দেই তাহলে দরপত্র নিয়ে পরবর্তীতে সমস্যা হতে পারে, অর্থাৎ এখানে বারবার ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। সেই জন্য আমরা এইখানে কিছু বিষয় কাস্টমাইজ করে দেব। যেমন এখানে দেখেন ইনভাইটেশন লেটার এন্ড ইনস্ট্রাকশন টু টেন্ডারার ফর ডিরেক্ট কন্ট্রাক্টিং, এই যে এখানে যে কথাগুলি থাকবে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এই বিষয়গুলো, উপরে আমরা একটা জিনিস খেয়াল রাখি যে গাইডলাইন্সে কিন্তু কিছু কথা বলা আছে, এগুলো ডাউনলোড করে আপনারা একটু পড়বেন, তাহলে অনেক কিছু জানা যাবে। এখানে কমন একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা কি আমরা কাস্টমাইজ করে সেটাকে ইনভাইটেশন লেটার হিসেবে আমরা এখানে আপলোড করে দেব। যে কথাটা বলেছিলাম যে টিডিএস পিসিসি না থাকলেও এখানে আপলোড করার ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যে আপনার যে কথাগুলো আছে, যে নিয়ম বা শর্তগুলি আছে দরপত্র সংশ্লিষ্ট সকল শর্তাদি এখানে আপলোড করে দেওয়ার একটা সুযোগ আছে, আমরা সেটা আপলোড করে দেব। দেখেন এটা টেন্ডার ইনভাইটেশন ফর্ম যেটা আছে, এই ফর্মে এইখানে কিছু ডাটা আমাদেরকে ইনসার্ট করতে হবে। দেখেন আমি তো যেহেতু ডিপিএম এ প্রকিউর করবো, এই জন্য একটা মাত্র প্রতিষ্ঠানের কাছে আমি এই টেন্ডারটা আহ্বান করব। আমার এখানে টেন্ডার রেফারেন্স নাম্বারটা দিতে হবে, হ্যাঁ, এখানে ডেটটা দিতে হবে,
আমি কার কাছে টেন্ডারটা দরপত্র চাচ্ছি সেই প্রতিষ্ঠানের নামটা আমার এখানে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এগুলি করার পরে এখানে দেখেন বেশ কিছু, এটা আপনারা পড়লে ভালোভাবে পড়লে বুঝবেন যে এখানে পিই কে হবে, সেই পিই দিতে হবে। ঠিক আছে, এই কন্ট্রাক্টর টাইটেল কি হবে, এই সব বিষয়গুলো এখানে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে এটাকে আপলোড দিতে হবে। এটা বেশ কিছু গুরুত্ব, মানে পুরো বিষয়টাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ম্যানুফ্যাকচারার অথরাইজেশন, হ্যাঁ, আমাদের এই প্রকিউরমেন্টের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার অথরাইজেশন প্রয়োজন কিনা, ঠিক আছে, থাকলে সেটা কি ধরনের অথরাইজেশন সে দিবে, একটা সামগ্রিক একটা গাইডলাইন এখানে দিতে হবে আমাদেরকে। তারপরে ডেলিভারির শিডিউলের বিষয়টা বলা আছে, পুটেড প্রাইস, টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড এখানে বলা আছে, ভ্যালিডিটি অফ দ্য অফার, এই টেন্ডারের ভ্যালিডিটি পিরিয়ড কতদিন থাকবেন সেটাও আমাকে এখানে বলে দিতে হবে। এই সব কিছু দেখেন, এটা আপনারা দেখলে হয়তো বুঝে যাবেন। আচ্ছা, এই ডিপিএম এ আরেকটা বিষয় থাকে, টেন্ডার ওপেন হয়ে যাওয়ার পরে, ক্লোজ হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্ট নেগোসিয়েশন একটা অপশন আসে, এরপর আমরা নেগোসিয়েশনটা করব, সেটা পরে। যাক, আমি ওই দিকে না যাচ্ছি না। এইটা দেখেন এখানে অন বিহাফ অফ দ্য পিই, পিইর পক্ষে স্বাক্ষর করে দিতে হবে। অর্থাৎ এই ফর্মটাকে আপনারা ফিল আপ করে এটা একটা হার্ড কপি আপলোড করে দিতে হবে। এই যে আপলোড, এই অপশনটাতে এখানে যে আপলোড করে দিই, আমি ইতিমধ্যে টেন্ডারের জন্য এই ইনভাইটেশন লেটারটা আপলোড করে রেখেছি। আচ্ছা, ইনভাইটেশন লেটার এন্ড ইনস্ট্রাকশন টু টেন্ডারার্স ফর ডিরেক্ট কন্ট্রাক্টিং, এই ইনভাইটেশন লেটারটা আপলোড করার পরে আমাকে যে কাজটা করতে হবে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এন্ড কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এখানে দেখেন সেকশন 2 এ আছে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এন্ড কন্ডিশন অফ কন্ট্রাক্ট। এই জায়গায় আমাকে অনেকগুলো কাজ করতে হবে। কি ধরনের পণ্য কিনবো, তার ওয়ারেন্টি গ্যারান্টি কি হবে, ট্রান্সপোর্টেশন কি হবে, ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স হবে কি হবে না, এটা কত দিনের মধ্যে সরবরাহ করতে হবে, এটা টেস্টিং ইন্সপেকশন কিভাবে হবে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমার এই কন্ট্রাক্ট এগ্রিমেন্টে উল্লেখ থাকতে হবে। যদি এটা আমি আগে থেকেই টেন্ডারারকে জানিয়ে না দেই, তাহলে টেন্ডারার যে দর সাবমিট করবে, এখানে সে কি ধরনের পণ্য সাবমিট করবে, এই ধরনের অর্থাৎ গ্যারান্টি ওয়ারেন্টি কম বেশির উপরে পণ্যের ভ্যালু কম বেশি হয়, দূরত্বের উপর নির্ভর করে অনেকগুলো টার্মস জড়িত। সেই জন্য আমাকে সবগুলো বিষয় এখানে স্পেসিফিক করে দিতে হবে, উল্লেখ করতে হবে। এখানে দেখেন একটা ফর্ম আমাদেরকে, কমন ফর্ম জিপি আপলোড করে দিয়ে রেখেছে, এটা আমরা ডাউনলোড করে কাস্টমাইজ করে নেব। এখানে ইজিপি সিস্টেম কিন্তু আমাদেরকে দিয়ে দিছে একটা ফর্ম, এটা সফট কপি দেওয়া আছে এখানে, এটা আমরা ডাউনলোড করে এখান থেকে এটার উপর আমরা সমস্ত কাজগুলি করব। এই ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার সেটা কেমন হবে সেটা বলে দিয়েছেন। তারপরে আমরা যে বিষয়গুলি দেখব, এই যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এন্ড কন্ডিশন অফ কন্ট্রাক্ট, ঠিক আছে, এখানে দেখেন ইনসার্ট কমপ্লিট নেম অফ পিই, ইনসার্ট নেম অফ সাপ্লায়ার, এই জায়গাগুলো আমাদেরকে, এই যে পিই এর অ্যাড্রেস, সাপ্লায়ারের অ্যাড্রেস, এই যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে কাস্টমাইজ করে দিতে হবে। কারণ এখানে সাপ্লায়ারের কাস্টমাইজ করে দেবো এই কারণে যে আমরা তো জানি যে ডিপিএম এ কার কাছ থেকে আমি এই পণ্যটা কিনবো, আমি জানা আছে, আর সেই জন্য এখানে আমরা এটা কাস্টমাইজ করে দিব। অর্থাৎ টেন্ডারের ডাটাগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। একটা জিনিস অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হলো যে ডিপিএম ক্রয় বা আরএফকিউ ক্রয়, এটা পিপিআর এ সবসময় নিরুৎসাহিত করে থাকে। আমরা সাধারণত সরকারি প্রতিষ্ঠান থেকে কেনাকাটার ক্ষেত্রে এই ডিপিএম মেথডটা ব্যবহার করে থাকি, আদারওয়াইজ আমরা এটা খুব একটা করি না, প্র্যাকটিস আমাদের নাই।
আইনে নিষেধ না থাকলেও আমাদের কাছে আমরা এটা প্র্যাকটিস করি না। যেহেতু সরকারি মালিকানাধীন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো থেকে কেনাকাটার ক্ষেত্রে আমরা এই জিপিএম মেথডটা ব্যবহার করে থাকি। এখানে দেখেন এনে সবগুলি বলা আছে, এগুলি কিছু সংজ্ঞা দেওয়া আছে। তারপরে দেখেন কি কি জায়গাগুলি, আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা বলবো। 2 নম্বরে আছে পিস কান্ট্রি। হ্যাঁ, পিস কান্ট্রি এইগুলি আমাদেরকে একটু ইনসার্ট করে দিতে হবে। তারপরে কমিউনিকেশন নোটিশ, এই যোগাযোগের ঠিকানা কি হবে না হবে, পি ঠিকানা, এই পি ঠিকানাটা এখানে দিতে হবে। সাপ্লায়ারের ঠিকানাটা সাপ্লায়ার যখন টেন্ডার সাবমিট করবে তখন তারা দিবে, আমরা ওই জায়গাটা গ্যাপ রাখবো, শুধু পি ঠিকানাটা আমরা আমাদের মতো করে দিব। এখানে করাপ্ট ফ্রডুলেন্টের বিষয়ে কিছু গাইডলাইন দেওয়া আছে, এইগুলি প্রযোজ্য হবে। এখানে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি অ্যাক্ট 2023 বা আর যা যা আছে আর কি, আইনগুলির কিছু কথা বলা আছে, এটা আমরা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, টেন্ডারার এবং পিওএ। শিপিং এন্ড আদার ডকুমেন্টস টু বি প্রোভাইডেড, অর্থাৎ শিপিং এবং অন্যান্য যেসব ডকুমেন্টগুলি প্রোভাইড করতে হবে এই বিষয়গুলি আমাদের এখানকে দিতে হবে। অর্থাৎ এটা অনেকটা পণ্যের ধরনের উপর নির্ভর করে। যদি বিদেশ থেকে আমদানি করে ডেলিভারি দিতে হয় এমন কোনো পণ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের ডকুমেন্টস লাগে। লোকাল যে জিনিসগুলি লোকাল যে প্রোডাক্টটা দেশে উৎপাদিত হয় এরকম পণ্যের ক্ষেত্রে অন্য ধরনের কিছু ডকুমেন্টস থাকে। এই বিষয়গুলি এখানে জড়িত। যেমন আমরা বাইরে থেকে আমদানি করার ক্ষেত্রে এলসি লাগে এবং শিপিং এর আরো বেশ কিছু ডকুমেন্টস লাগে, এই ভ্যাটের ক্লিয়ারেন্স ইত্যাদি বিষয় থাকে। এই বিষয়গুলো আমরা এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিব। তারপর এখানে স্কোপ অফ সাপ্লাই, আমরা অ্যানেক্স 1-এ যে পির যে রিকোয়ারমেন্ট আছে আমাদের, সেটা বলা আছে। যে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো, আপনি দেখেন 12 নম্বরে আছে চেঞ্জ অর্ডারস অ্যান্ড কন্ট্রাক্ট অ্যামেন্ডমেন্টস। যদি কখনো, অর্থাৎ এই জায়গায় আছে যে মালামালের পরিমাণ যদি কম বেশি করতে হয়, হ্যাঁ, মালামালের পরিমাণ কম বেশি করতে হলে আমরা কত পার্সেন্ট কম বা কত পার্সেন্ট বেশি করতে পারবো সেই জিনিসটা এখানে আমাদেরকে বলে দিতে হবে। দেখেন, ইনসার্ট অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ বাই হুইচ কোয়ান্টিটিস মে বি ইনক্রিজড ইজ কত পার্সেন্ট হবে, দ্য মিনিমাম পার্সেন্টেজ বাই হুইচ কোয়ান্টিটিস মে বি ডিক্রিজড। হ্যাঁ, ম্যাক্সিমাম কত পার্সেন্ট ইনক্রিজ হতে পারে এবং ম্যাক্সিমাম কত পার্সেন্ট ডিক্রিজ হইতে পারে, এই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দেবো। এটা আমরা পিপিআর এ যারা বলা আছে, আমরা 20% ইনক্রিজ বা 20% ডিক্রিজ করতে পারি, সেটা পিই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন। এই জিনিসটা এখানে বলে দিতে হবে 20%। আমরা এটা পিসিসি তে ওটিএম বা ওটিএম এর ক্ষেত্রে পিসিসি তে বলা থাকে, এই জিনিসটা আমরা এখানে কাস্টমাইজ করে দেব। তারপর পেকিং, মার্কিং এন্ড ডকুমেন্টেশন। পেকিং, মার্কিং এন্ড ডকুমেন্টেশনের বিষয়ে কিছু গাইডলাইন দিতে হবে। আপনাকে যে প্রোডাক্ট সরবরাহ করবে সেই প্রোডাক্টের পেকিং এবং মার্কিংটা কিরকম হবে। আমি এখানে আমার এই টেন্ডারের ক্ষেত্রে আমি উল্লেখ করে দিছি যে রেফার টু দ্য টেকনিক্যাল স্পেসিফিকেশন, ঠিক আছে, অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য টেকনিক্যাল স্পেসিফিকেশন। যেহেতু আমার এই প্রোডাক্টের, আমি যে প্রোডাক্ট প্রকিউর করবো সেটা টেকনিক্যাল স্পেসিফিকেশনেই তার পেকিং, মার্কিং এন্ড ডকুমেন্টেশনের বিষয়টা বলা আছে। যদিও সেটা টেকনিক্যাল স্পেসিফিকেশনে না থাকে, আপনাদের আদার কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেটা এখানে বলে দিতে হবে পেকিং, মার্কিং এন্ড ডকুমেন্টেশনটা কি হবে। তারপর আমাদের যে জায়গাটাতে কাজ করতে হবে সেটা হলো যে দেখেন, কন্ট্রাক্ট প্রাইস যা আসবে, ট্রান্সপোর্টেশন 19 নম্বরে আছে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এই গুডস ট্রান্সপোর্টেশনের জন্য কে আপনার রেসপন্সিবল হবে। এটা কি যিনি পিই প্রকিউরিং এন্টিটি, সে তার রেসপন্সিবিলিটিতে আপনার কারখানা থেকে কোম্পানিটা
কি বলে প্রোডাক্টটা ক্যারি করে নিয়ে আসবে, নাকি আপনি ক্যারি করে পিই রিন্ডে দিয়ে যাবেন টেন্ডারার হিসেবে, এই জিনিসটা এখানে আপনারা উল্লেখ করে দিবেন। তারপরে টার্মস অফ পেমেন্ট, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, টার্মস অফ পেমেন্ট। পেমেন্টটা কিভাবে হবে, আপনি কি অ্যাডভান্স পেমেন্ট দিবেন নাকি পেমেন্টটা কিভাবে দিবেন? অনেক সময় হয় যেমন আপনি গুডস কিনলেন, এটার সাথে আবার কিছু সার্ভিস আছে। আমি হয়তো গুডস সাপ্লাই দেওয়ার সাথে সাথে তাকে একটা পার্সেন্ট পেমেন্ট দিয়ে দিতে পারি, এবং কাজ কমপ্লিট করার পর আমার ওই যে রিলেটেড সার্ভিসটা কমপ্লিট করার পর আমি আর একটা পার্সেন্টেজ দেবো। এরপরে আমার সেটা কমিশনিং হওয়ার পরে চূড়ান্তভাবে আমার কাছে হস্তান্তর করার পরে আমি একটা পেমেন্ট দিব। সর্বশেষ আমার ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরে তার সাথে আমি লেনদেন ক্লোজ করব, এরকম একটা বিষয় থাকে। তো সেই জন্য আমার এখানে বলে দিতে হবে পেমেন্টটা কিভাবে হবে। তার উপরে নির্ভর করে কিন্তু টেন্ডারার আপনার এই টেন্ডারে অংশগ্রহণ করবে, কারণ টেন্ডারারের সবচেয়ে বড় যে বিষয়টা, সে পেমেন্টটা কিভাবে পাবে, তার উপরে তার পণ্যের ভ্যালুয়েশন নির্ভর করবে। আমি যদি অনেক বেশি টাকার পণ্য কিনি এবং সেটার পেমেন্টটা অনেক দেরি করে দেই, তাহলে টেন্ডারার তো চিন্তা করতে হবে এখানে তার ডলারের মূল্য কম বেশি হওয়ার বিষয় থাকতে পারে, আদার ইউটিলিটি খরচ কম বেশি হওয়ার বিষয় জড়িত থাকে, তার এমপ্লয়ি খরচ, ব্যাংকের ইন্টারেস্ট, সবকিছু মিলে আসে এইভাবে প্রাইসটাকে ক্যালকুলেশন করবে বা একটা প্রাইসিং করবে। এই জন্য এই টার্মস অফ পেমেন্টটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে সেটা খুব সেন্সিটিভলি আপনাকে এখানে কাস্টমাইজ করতে হবে। আমি আমার এই টেন্ডারের ক্ষেত্রে বলে আমি এখানে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিব না, বলছে অন ডেলিভারি, যেহেতু একটা মাত্র প্রোডাক্ট, অন ডেলিভারিতে আমি 100% পেমেন্ট তাকে দিয়ে দেব। এটা ইন্সপেকশন হওয়ার পরে, টেস্টিং হওয়ার পরে আমি 100% পেমেন্ট দিয়ে দেবো। আমি সেভাবেই এটা কাস্টমাইজ করে দিয়েছি। আচ্ছা, ইন্স্যুরেন্সের বিষয়টা আপনারা দেখতে পারেন, অনেক জিনিস আছে, অনেক পণ্য আছে যেগুলো ট্রান্সপোর্ট করার জন্য ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়। যেমন ধরেন বিদ্যুতের একটা পাওয়ার ট্রান্সফর্মার, অনেক দামি একটা জিনিস, এটাকে ট্রান্সপোর্ট করার জন্য অবশ্যই এটা ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স করতে হয়। যদি এরকম বিষয় থাকে সেটা আপনার এখানে ইয়ে করবেন। তারপর ট্যাক্স এন্ড ডিউটিস, এটা দেশের প্রচলিত আইন অনুযায়ী ট্যাক্স এন্ড ডিউটিস হবে, এবং যে মূল্য উল্লেখ করবে, যে প্রাইসিং হবে, সেই প্রাইসিংটা অবশ্যই ইনক্লুডিং অল ট্যাক্সেস এন্ড ডিউটিস ধরে নিতে হবে। সেভাবে টেন্ডাররা টেন্ডারটা প্রিপারেশন করে, এই কথাটা এখানে বলা আছে। তারপরে দেখেন কন্ট্রাকচুয়াল সিকিউরিটি। কন্ট্রাকচুয়াল সিকিউরিটি, এই জায়গাটা আমরা অনেকেই একটু ভুল করি। সেটার কন্ট্রাকচুয়াল সিকিউরিটি কি? আমরা একটা টেন্ডারের ক্ষেত্রে একদম মূল্য পরিশোধ পর্যন্ত, শুরু থেকে মূল্য পরিশোধ পর্যন্ত 3 ধরনের সিকিউরিটি আমরা নিয়ে থাকি। একটা হলো, প্রথমে হলো টেন্ডার সিকিউরিটি, যেটা ওটিএম এর ক্ষেত্রে প্রযোজ্য হয়, যদিও ডিপিএম এর ক্ষেত্রে এই টেন্ডার সিকিউরিটিটা প্রযোজ্য নয়। টেন্ডার সিকিউরিটি প্রযোজ্য না হলেও ডিপিএম এবং আরএফকিউ এর ক্ষেত্রেও টেন্ডার সিকিউরিটি প্রযোজ্য নয়। টেন্ডার সিকিউরিটি প্রযোজ্য না হলেও আরেকটা আছে, আমরা যখন তার সাথে কন্ট্রাক্ট করব, নোয়া দেওয়ার পরে সে একটা কি দিবে, পারফরমেন্স গ্যারান্টি আমাদেরকে দিবে। পারফরমেন্স গ্যারান্টি হলো 10%। ডিপিএম এ যেহেতু প্রপোজাল সিকিউরিটি নাই, অর্থাৎ টেন্ডার সিকিউরিটি নাই, সেই ক্ষেত্রে আমরা নিয়ে থাকি পারফরমেন্স গ্যারান্টি, পিজি। সেই পিজিটা হলো 10%, এটা ব্যাংক গ্যারান্টি, ব্যাংক ড্রাফট, পি অর্ডার ইত্যাদি যে কোনো আকারে যে কোনো শিডিউল ব্যাংক থেকে দিতে পারে। এখন এটা আমরা এই পারফরমেন্স সিকিউরিটিটা আমরা কতদিন রাখবো, এটা এখানে একদম সুনির্দিষ্টভাবে বলে দিতে হবে। কারণ এটা যদি অনেক বেশি টাকা হয়, তাহলে টেন্ডারার এই টাকাটার তার ইন্টারেস্টের একটা বিষয় আছে, ব্যাংকিং ইন্টারেস্টের একটা বিষয় আছে, এই জন্য এগুলি হিসাব করে সে ভ্যালুয়েশন করবে। এখানে একটা কথা বলা আছে, দেন 23(7) if there is no reason to call the security shall be discharged by the procuring entity and returned to the supplier not later than 7 days
following the date of making the final payment to the supplier under the contract and subject to the issuance of the acceptance certificate by the procuring entity। এখানে কিন্তু বলা আছে আপনার তাকে যখন আমি ফাইনাল বিল দিব তার 7 দিনের মধ্যে তার এই সিকিউরিটিটা ফেরত দিতে হবে। এখন কথা হলো যে ব্যাংক গ্যারান্টি যখন দিবে বা সিকিউরিটি যখন দিবে, পে অর্ডার বা অন্য যে কোনো আকারে দেখ না কেন, এটা কিন্তু ব্যাংক থেকে আমাদেরকে কনফার্ম করতে হবে। 23(8) বলা আছে, দ্য প্রকিউরিং এন্টিটি শ্যাল ভেরিফাই দ্য অথেন্টিসিটি অফ দ্য পারফরমেন্স সিকিউরিটি সাবমিটেড বাই দ্য সাকসেসফুল টেন্ডারার by sending a written request to the branch of the bank issuance the pay order bank professional bank guarantee in specified format। অর্থাৎ যে কোনো যে ফরম্যাটই সে দেখ না কেন এটা ব্যাংক থেকে যাচাই করে নিতে হবে। আরেকটা বিষয় হলো যে আমরা যখন মূল্য পরিশোধ করব তখন 10% আমরা রিটেনশন মানি কেটে রাখবো মূল্য থেকে। এই রিটেনশন মানিটা আমরা রাখবো ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত। এই জায়গাটা আমরা অনেকে ভুল করে থাকি, কারণ আগে পিপিআর 2008-এর সাথে একটু চেঞ্জ আছে এই জায়গায়। সেটা হলো যে আমরা পারফরমেন্স গ্যারান্টিটা মূল্য পরিশোধের 7 দিনের মধ্যে, মূল্য পরিশোধের 7 দিনের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে আমরা পারফরমেন্স গ্যারান্টি ফেরত দিয়ে দিব এবং 10% রিটেনশন মানি বিল থেকে কেটে রাখবো। সেটা আমরা রাখবো কতদিন? ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত। এই জিনিসটা একদম ক্লিয়ার করতে হবে যে ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত পারফরমেন্স সিকিউরিটিটা আমরা রেখে দেবো 10%, আর পিজি যেটা জমা দিবে পারফরমেন্স গ্যারান্টি সেটা আমরা তাকে যথারীতি নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যে ফেরত দিয়ে দেব। এই জায়গাটা এখানে আমাদেরকে স্পষ্ট করে দিতে হবে। তারপরে স্পেসিফিকেশন এন্ড স্ট্যান্ডার্ড, আমরা যে পণ্যটা কিনবো সেই পণ্যের স্পেসিফিকেশন এবং স্ট্যান্ডার্ড সম্পর্কে এখানে বলা আছে। তারপর ইনস্পেকশন, এক্সামিনেশন এন্ড টেস্ট আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে এই ইনস্পেকশনগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। পোস্ট ল্যান্ডিং ইনস্পেকশন হতে পারে, তারপরে প্রি ইনস্পেকশন করা লাগতে পারে, ফ্যাক্টরি ইনস্পেকশন হয়, অথবা সাপ্লায়ারের ইন্ডে বা পিইর ইন্ডে মাল ডেলিভারি দেওয়ার পরে ইনস্পেকশন হতে পারে। অনেকগুলি বিষয় এখানে জড়িত আছে। একটা টেন্ডারার সে যখন টেন্ডার সাবমিট করবে তখন তাকে বলে দিতে হবে যে আপনি কি প্রি ইনস্পেকশনে যাবেন, সে বিদেশ থেকে যে পণ্যটা ডেলিভারি কিনে এনে আপনাকে সাপ্লাই দিবে। আপনি যদি বলেন আমি ওই ফ্যাক্টরি ভিজিট করব, তাহলে তাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এখন সেই ফ্যাক্টরি ভিজিটের খরচটা কে দিবে? পি দিবে নাকি টেন্ডারার দিবে? এই অনেকগুলো বিষয় জড়িত আছে। এই জন্য ইনস্পেকশন, এক্সামিনেশন এন্ড টেস্ট এই জায়গাগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে হবে। এখানে যে কথাগুলো বলা আছে সেগুলি ক্লিয়ার করে দিতে হবে। আদারওয়াইজ এই টেন্ডারার সে যথাযথভাবে আপনার টেন্ডারটা সাবমিট করতে পারবে না। তারপরে দেখেন ওয়ারেন্টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পণ্যের ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি পিরিয়ড কত দিন হবে, ওয়ারেন্টি পিরিয়ডটা এখানে খুব আপনাকে ইনসার্ট করে দিতে হবে। ঠিক আছে, 26(3)-তে এই জায়গাটা আপনার ওয়ারেন্টি পিরিয়ডটা উল্লেখ করে দিতে হবে। ডেলিভারি অ্যান্ড কমপ্লিশন ডেট, এটা অ্যাকর্ডিং টু প্রাইস এন্ড ডেলিভারি শিডিউল, এটা আমরা অ্যাকর্ডিং টু প্রাইস এন্ড ডেলিভারি শিডিউল লিখে দেবো, কারণ এখানে আমার আগে আমি ডেট দিতে পারতেছি না, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু প্রাইস এন্ড ডেলিভারি শিডিউল আমি লিখে দেবো। তারপরে এক্সটেনশন অফ ডেলিভারি অ্যান্ড কমপ্লিশন শিডিউল, যদি এই ডেলিভারি ডেটটাকে এক্সটেনশন করতে হয়, সাপ্লায়ার নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দিতে না পারে, তাহলে তাকে কতটুকু ফেসিলিটি দেওয়া যাবে বা কতটুকু ফেসিলিটি দেওয়া যাবে না, তার কাছ থেকে যদি পেনাল্টি নেওয়ার বিষয় থাকে সেটা কিভাবে ডিসক্লোজ হবে, এখানে এই বিষয়টা টোটালি এখানে বলা আছে যে কে কত পার্সেন্ট দিতে পারবে, সে কত দিনের মধ্যে নোটিশ করবে,
তারপরে 30% পর্যন্ত পি দিতে পারে, এর উপরে গেলে কি দিবে, এই বিষয়টা এখানে একদম ক্লিয়ার বলা আছে আপনার। তারপর হচ্ছে লিকুইডেটেড ড্যামেজ আপনার কি হবে এই জায়গায়, আগে ছিল 0.01%, সেটা এই পিপিআর 2025-এ এই জায়গায় একটু করছে 0.03% থেকে 0.05% পর্যন্ত, এই জায়গাটা 10% হবে, আর এটা হবে 0.03 থেকে 0.05 এর মধ্যে, এটা পি এর জাস্টিফিকেশন অনুযায়ী। তারপরে লিমিটেশন অফ লায়াবিলিটি, কার কতটুকু লায়াবিলিটি সেটা আছে, অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জেস ইন লিটিগেশন, এই বিষয়গুলো এখানে যদি কিছু নিজেদের মতো ইয়া থাকে আপনারা সেটা করে দিবেন। ফোর্স মেজার, তারপরে টার্মিনেশন, কি কি কারণে এই চুক্তি বাতিল হইতে পারে সেই বিষয়গুলো এখানে জড়িত থাকবে। হ্যাঁ, তারপর সেটেলমেন্ট অফ ডিসপুট, কোনো ডিসপুট হলে সেটা কিভাবে সেটেল হবে সেটাও এখানে আপনাকে বলে দিতে হবে, এবং এডিশনাল কোনো ক্লজ যদি থাকে সেটা এখানে দিতে হবে, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। এই ছিল কন্ডিশন অফ কন্ট্রাক্ট। এই জায়গাটা আমাদেরকে কাস্টমাইজ করে দিতে হবে। কাস্টমাইজ করে দিয়ে আপনি পির স্বাক্ষর নিয়ে, পাতায় পাতায় পির স্বাক্ষর নিয়ে, বা পি হয়তো একটা কমিটিও করে দেয়, সেই কমিটির স্বাক্ষর নিয়ে এই জায়গায় এই যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এন্ড কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এই জায়গায় এটাকে আপলোড করে দিতে হবে। স্ক্যান করে এই জায়গায় এটাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এই জায়গায় আপলোড করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, সাপ্লায়ার অফার ফর্মস, এইটা আপনার শুধুমাত্র এখানে সেভ করে দিলেই হইল। হ্যাঁ, এই ফর্মটা সেভ করে দেওয়া থাকবে, এটা সাপ্লায়ার তার সময় সেটা পূরণ করবে। আর এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, এই জায়গায় আপনার যদি জিটিপি যে থাকে সেই জিটিপিটা এখানে আপনাকে দিতে হবে। এটা দুইভাবে দেওয়া যায়, যদি আপনার কোনো সিএসবি ফাইল করার মতো কোনো ডাটা থাকে সিএসবি ফাইল করে দিবেন। হ্যাঁ, এই যে এটা আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আমরা দিয়ে দিলাম এভাবে। এই টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আপনার এখানে দিবেন, যে প্রোডাক্ট নেবেন তার টেকনিক্যাল স্পেসিফিকেশন মনে রাখতে হবে। কেনাকাটার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হলো টেকনিক্যাল স্পেসিফিকেশন। টেকনিক্যাল স্পেসিফিকেশনের উপরে আপনার টেন্ডার ভ্যালু নির্ভর করে, বিশেষ করে গুডসের ক্ষেত্রে। গুডস না, শুধু যে কোনো সার্ভিস, এবং এটা সার্ভিস এবং ওয়ার্কসের ক্ষেত্রে প্রযোজ্য যে টেকনিক্যাল স্পেসিফিকেশন। আর টেকনিক্যাল স্পেসিফিকেশনটা যা আছে টোটাল, এবং আদার্স যত যদি আরো কোনো ডকুমেন্টস থাকে এইখানে সকল ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে স্পেসিফিকেশনটা আপলোড করে দিয়ে রেখেছি। একটা কিছু মনে রাখবো, এখানে যেহেতু আপনার ফাইল সাইজের একটা বিষয় আছে, 2 MB বেশি বড় ফাইল এখানে নেয় না, এই জন্য অনেক সময় ফাইল ভেঙে আমি কোনো একটা দরপত্রে এখানে 25টা ফাইল আমাকে আপলোড করতে হয়েছিল। অনেক বড় ডকুমেন্ট ছিল, কয়েকশো পাতা, সেটাকে ভেঙে আমার 25টা ডকুমেন্ট করে এখানে আপলোড করতে হয়েছিল। সেরকম যদি হয় আপনি যত ইচ্ছা এখানে আপলোড করতে পারবেন, একাধিক ফাইলও আপলোড করা যায়। ঠিক আছে, এই হলো বিষয়। এই ডকুমেন্টেশনটা করার পরে আপনি টেন্ডার নোটিশে গিয়ে এই নোটিশটাকে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলে এ পর্যন্ত আপনার টেন্ডারের কাছে। আচ্ছা, আরেকটা কথা বলার বাকি ছিল, সিলেক্টেড টেন্ডারার্স বা কনসালটেন্ট ফর টেন্ডার প্রপোজাল। যেহেতু আমি ডিপিএমএ করব, সেক্ষেত্রে আমার প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী একটা নিশ্চয়ই প্রাতিষ্ঠানিক একটা সিদ্ধান্ত থাকবে যে আপনি এই প্রোডাক্টটা হোপের কাছ থেকে একটা অনুমোদন অবশ্যই নিয়ে যেহেতু ডিপিএম ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে হোপের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি এটা কোন
কোম্পানি থেকে এই ডিপিএম এ কিনবো, সেই অনুযায়ী যে আপনি ওই কোম্পানিটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। টেন্ডারকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখানে যে টেন্ডার করছি, হ্যাঁ, সেটা হলো বা সরকার অনুমোদিত সরকারি একটা প্রতিষ্ঠান গাজী ওয়্যার লিমিটেড। এটা সরকারি একটা কোম্পানি। পাবলিশ বাটনে চাপ দিলে টেন্ডারটা পাবলিশ হয়ে যাবে। এই ছিল PG9 এ ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের একটি দরপত্র প্রক্রিয়ার আমি কিছুটা দেখালাম। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমি যদি ভুল করে থাকি, কোথাও যদি এই প্রক্রিয়াগত ভুল হয়ে থাকে, সেটা আমার অজ্ঞতাবশত হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমি অনেক বেশি উপকৃত হব। কারণ হলো এতে এই ভিডিওটা অন্য যারা দেখবেন তারাও কিন্তু এই ভুলটা সম্পর্কে অবগত হতে পারবেন এবং প্রয়োজন বোধে তারাও এই জায়গাতে শুধরে নিতে পারবেন। এই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা শুধু আমার না, অন্য সবারই সংশোধন হওয়ার সুযোগ তৈরি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।